হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা বেশ কিছু টপিক দ্রুত রিভিশন দেব। তোমাদের অনেকের অনেক রকম ডাউটস রয়েছে, সেগুলো ক্লিয়ার করব। যেমন তোমাদের প্রথমেই যে জিনিসটা নিয়ে ডাউটস রয়েছে, অনেকের কমেন্ট সেকশনে আমি কমেন্ট পড়ে দেখেছি, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের গ্রন্থি, সেই গ্রন্থিগুলোর উপর। তো ক্ষরণের প্রকৃতি অনুসারে আমরা গ্রন্থিকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে হলোক্রাইন, একটা হচ্ছে অ্যাপোক্রাইন এবং আরেকটা হচ্ছে মেরোক্রাইন। তোমাদের কনফিউশনটা লাগে কোনটা কোন ধরনের গ্রন্থি। তো আজকে দেখো জেনে নাও যে কাকে হলোক্রাইন, কাকে অ্যাপোক্রাইন এবং কাকে মেরোক্রাইন গ্রন্থি বলে এবং কোনটা কার উদাহরণ। দেখো, হলোক্রাইন গ্রন্থি মানে যে গ্রন্থির ক্ষরণে তোমার যখন একটা কোষ, সেই কোষ থেকে খরিত বস্তুটা খরিত হবে এবং সঙ্গে সঙ্গে কোষটি মারা যাবে, তখন তাকে বলা হয় হলোক্রাইন গ্রন্থি। যেমন উদাহরণ হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। আজকের পর থেকে যেন কোনো ডাউটস না থাকে যে সিবেসিয়াস গ্রন্থি কোন ধরনের গ্রন্থির উদাহরণ, এলে অবশ্যই যেন মনে পড়ে যে হলোক্রাইন গ্রন্থি। অ্যাপোক্রাইন গ্রন্থি মানে সেখানে খরিত বস্তুটা যখন খরিত হবে তখন শুধু খরিত বস্তুটা কোষ থেকে বেরিয়ে যাবে এবং কোষটি ফেটে যাবে, এবং তার পরেও কিন্তু ক্ষরণের পরেও কিন্তু কোষটা সজীব থাকবে। আমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। এবং এর উদাহরণ হচ্ছে স্তন গ্রন্থি, গবলেট কোষ, ঘর্মগ্রন্থি। তাহলে স্তন গ্রন্থি, গবলেট কোষ, ঘর্মগ্রন্থি এগুলো সবই হচ্ছে অ্যাপোক্রাইন গ্রন্থি। আরেকটি হচ্ছে মেরোক্রাইন গ্রন্থি। মেরোক্রাইন গ্রন্থি হচ্ছে সবথেকে অ্যাডভান্স গ্রন্থি। সেখানে কি হয় না, সেখানে খরিত বস্তু কোষ থেকে বেরিয়ে যাবে, কোষের কোনো রকম তাতে ক্ষতি হবে না। অর্থাৎ যে গ্রন্থিতে বহিষ্করণ বা এক্সোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষের ক্ষরণকারী পদার্থ বের হয়ে যায়, কিন্তু কোষের কোনো ক্ষতি হয় না, কোনো অংশেরই ক্ষতি হয় না কোষের, তাদের বলা হয় মেরোক্রাইন গ্রন্থি। মেরোক্রাইন গ্রন্থি মানে ডায়াগ্রামের মাধ্যমে বুঝি এবার। গ্রন্থি মানে দেখো, এটা একটা হলোক্রাইন গ্রন্থির কোষ। সেই কোষটা যখন খরিত বস্তু ক্ষরণ করছে, সেই খরিত বস্তুর সাথে সাথে কোষটাও কী হয়ে যাচ্ছে, ডিগ্রেড হয়ে যাচ্ছে, পুরো কোষটাই নষ্ট হয়ে যাচ্ছে। তখন সেটাকে আমরা বলছি হলোক্রাইন গ্রন্থি। উদাহরণ হিসেবে আমরা পড়ে এলাম সিবেসিয়াস গ্রন্থি। নেক্সট যেটা অ্যাপোক্রাইন গ্রন্থি, সেখানে দেখো অ্যাপোক্রাইন গ্রন্থিতে দেখো খরিত বস্তু দেখো পিঞ্চ অফ হয়ে যাচ্ছে, খরিত বস্তুটা কোষ থেকে বেরিয়ে যাচ্ছে এবং ফলে কোষটা আকারে ছোট হয়ে যাচ্ছে। কোষের সেই যে মৃত হয়ে যাওয়া কোষটা যে মরে যাচ্ছে একদম, যেটা হলোক্রাইনের ক্ষেত্রে হচ্ছিল সেরকম কিন্তু হচ্ছে না। উদাহরণ হিসেবে আমরা পড়লাম স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি এগুলো। এবং একদম যে অ্যাডভান্স টাইপের গ্রন্থি সেটা হচ্ছে মেরোক্রাইন গ্রন্থি। এখানে দেখো যে খরিত বস্তু কোষ থেকে খরিত হচ্ছে এক্সোসাইটোসিস পদ্ধতিতে, এবং এই এক্সোসাইটোসিস পদ্ধতি যখন খরিত হচ্ছে কোষের কোনো রকম ক্ষতিই হচ্ছে না। সো দিস আর দ্য ডিফারেন্স। ঠিক আছে, আশা করছি আজকের পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে অমরা বিন্যাস, প্লাসেন্টেশন। আমরা সাধারণত অমরা জানি যে প্রাণী দেহে থাকে অমরা, যখন মানুষের তোমার বাচ্চা প্রসব হয় তখন অমরাটা বেরিয়ে আসে, কিন্তু না, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু অমরা দেখা যায়। অমরা কাকে বলে না, অমরা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কলা, যেটা যখন শিশু অবস্থায় থাকবে তাকে নিউট্রিশন দেবে মাতৃদেহ থেকে। তো ফলের ক্ষেত্রেও তাই। ফলের ক্ষেত্রে যখন একটা বীজ ফলের মধ্যে থাকে তখন ডিম্বাশয়ের গাত্রে অমরা বর্তমান, এবং সেই অমরার মাধ্যমেই কিন্তু সেই বীজগুলো পুষ্টি উপাদান সংগ্রহ করে বা পুষ্টি উপাদান গ্রহণ করে। অর্থাৎ অমরা বিন্যাস কি না, অমরা বিন্যাস হচ্ছে ডিম্বাশয়ের গাত্রে ডিম্বক ধারণকারী অমরার সজ্জারীতিকে বলে অমরা বিন্যাস। তো অমরা বিন্যাসকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রান্তীয়, বহুপ্রান্তীয়, মূলীয়, অক্ষীয়, মুক্ত কেন্দ্রীয়টা অত গুরুত্বপূর্ণ নয়, এবং গাত্রীয়। দেখো এক একটা আসি জিনিসটি কি বুঝে নাও। প্রান্তীয় মানে এই প্রকার অমরা বিন্যাসে ডিম্বাশয়ের গর্ভপত্রের অঙ্কীয় সন্ধিত। অর্থাৎ তোমরা যদি মটরশুঁটি দেখো, ধরো মটরশুঁটিগুলো ধরে আছে, তাহলে এই শুঁটিগুলো যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই বরাবর অ্যাকচুয়ালি অমরা থাকে। ভালো করে বোঝাই, ধরো এটা একটা মটরশুঁটি। এবার এই মটরশুঁটিতে শুঁটিগুলো হয়ে আছে এরকম, এইগুলি হচ্ছে শুঁটি, যেটাকে বলা হয় ডিম্বক, যেটা বীজ। এবং এই ডিম্বকটা সাথে দেখবে একটা সরু পাড়া স্টক লেগে থাকে, এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় ফানিকেল। এবং এই ফানিকেলটাই অ্যাকচুয়ালি লিচুর ক্ষেত্রে আমরা খাই, যেটাকে বলে এরিল। এবার তার মানে এক্ষেত্রে অমরাটা আছে কোথায়, এই ক্ষেত্রে অমরাটা আছে ঠিক এই একদম প্রান্ত বরাবর।
অর্থাৎ যেখান থেকে ফলটা বীজটা উৎপন্ন হচ্ছে, সেই বীজটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেই বরাবর যখন অমরা বর্তমান, তখন তাকে বলা হয় প্রান্তীয় বা মার্জিনাল। তোমরা ভালো করে দেখবে মটরশুঁটি, দেখবে একটা শির থাকে পুরো, তো সেখানেই অমরাটা থাকে, সেটা হচ্ছে উদাহরণকে মটরশুঁটি, শিম। তার মানে অমরাটা যেখানে থাকবে সেই অনুযায়ী নাম হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথাটা? নেক্সট আসি বহুপ্রান্তীয়। বহুপ্রান্তীয় মানে কীরকম হবে? বহুপ্রান্তীয় তোমরা যদি শশা কাটো, দেখতে পাবে যে শশার এটা ধরো আমি টিএস করেছি, প্রস্থচ্ছেদ করেছি, দেখতে পাবে যে বীজগুলো কীরকম আছে, বীজগুলো দেখবে এরকম আছে। তার মানে অমরাটা এক্ষেত্রে আছে কোনখানে? তাহলে শশার ক্ষেত্রে অমরাটা আছে কোনখানে? এই জায়গায়। যেখানে বীজগুলো উৎপন্ন হবে ঠিক তার নিচে দিয়ে রয়েছে অমরা। তাহলে এক্ষেত্রে বহুপ্রান্তীয় কেন বলছি না, এক্ষেত্রে দেখো অমরাটা মানে বীজগুলো দেখো বিভিন্নভাবে বিভিন্ন প্রান্তে উৎপন্ন হয়েছে, এবং তার মানে কি বিভিন্ন প্রান্তে অমরাটা রয়েছে। তাহলে ডেফিনেশনটা দেখে নাও কি বলছে, যে এক বা একাধিক প্রকোষ্ঠযুক্ত বহু গর্ভপত্রে একাধিক গর্ভপত্র থাকার ফলে গর্ভপত্রের কিনা একে অপরের সাথে যুক্ত ফলে গর্ভপত্রের বিভিন্ন কিরণা সংযোগস্থলে অমরার উৎপত্তি ঘটে, এবং প্রতিটি বহু ডিম্বকযুক্ত, যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই শশা, কুমড়ো, সর্ষে প্রভৃতি। নেক্সট আসি অক্ষীয়। অক্ষীয়টা কার দেখা যায়? অক্ষীয়টা দেখা যায় লেবুর। বোঝায় কীরকম থাকে? অক্ষীয় অমরা বিন্যাস ধরো এটা, তুমি যদি একটা লেবুর টিএস করো কি দেখতে পাবে? দেখতে পাবে এরকম 4টে প্রকোষ্ঠ, এবং এই 4টে প্রকোষ্ঠের ঠিক এই মধ্যখান থেকে এরকম বীজ তৈরি হয়েছে। আমি এখানে 2টো করে দেখাচ্ছি, এরকম অসংখ্য বীজ কিন্তু এখান থেকে উৎপন্ন হচ্ছে। তার মানে বীজ এখান থেকে উৎপন্ন হচ্ছে, মানে অমরাটা কোথায় আছে? অমরাটা আছে ঠিক এটার মধ্যখানে, কারণ যেখানে বীজটা উৎপন্ন হবে ঠিক তার মধ্যখানে কি থাকবে গো? অমরাটা থাকবে। তখন সেটাকে বলছি আমরা অক্ষীয় বা অ্যাক্সাইল প্লাসেন্টেশন। এবং এটা দেখতে পাই কোথায়? টমেটো, জবা, লেবু, কলা প্রভৃতিতে। এবং এক্ষেত্রে দেখো আমরা প্রকোষ্ঠ পাচ্ছি, 1 2 3 4টে প্রকোষ্ঠ পাচ্ছি। লেবুর ক্ষেত্রেও দেখবে লেবুকে যখন তুমি টিএস করবে বা প্রস্থচ্ছেদ করবে এরকম 4টে প্রকোষ্ঠ পাবে। তো এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অমরা বিন্যাস, যে অক্ষীয় প্লাসেন্টেশন, অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায় কার? যেমন এখানে ছবির মাধ্যমে বলেছে, দেখাচ্ছি আমি। আরেকটা হচ্ছে গাত্রীয়। গাত্রীয় মানে এই প্রকার অমরা বিন্যাসে বহু প্রকোষ্ঠযুক্ত গর্ভবতী প্রস্তুত সমগ্র গাত্রে অমর উৎপত্তি। যেমন কীরকম দেখো, এটা হচ্ছে গাত্রীয়, মানে সেখানে অনেক প্রকোষ্ঠ রয়েছে, 1 2 3 4 এরকম অনেক প্রকোষ্ঠ রয়েছে। এক্সাইলে কি ছিল? মোট 4টে প্রকোষ্ঠ ছিল। এক্সাইলে দেখো এরকম ছিল, যেটা আমরা পড়ে এলাম প্যারাইটাল, সেটার ছিল এরকম। প্রান্তীয় অমরা বিন্যাস কীরকম ছিল? প্রান্তীয়র ক্ষেত্রে আমরা পড়ে এলাম, এটা হচ্ছে প্রান্তীয় অমরা বিন্যাস। দেখো যেখানে মটরশুঁটির উৎপন্ন হচ্ছে এক প্রান্ত বরাবর। এবং আরেকটা হচ্ছে বেসাল। এই বেসাল অমরা বিন্যাসের ক্ষেত্রে এটা যদি ডিম্বাশয় হয় তো ঠিক এক নিচের দিকে শুধুমাত্র একটা ডিম্বক রয়েছে, তো অমরাটা রয়েছে কোথায়? একদম নিচের প্রান্তে, সেই জন্য এটাকে বলা হয় বেসাল অমরা বিন্যাস। দেখতে পাই আমরা সূর্যমুখীর ক্ষেত্রে। গাত্রীয় মানে হচ্ছে এক্ষেত্রে সমগ্র গাত্রে অমর উৎপত্তি ঘটে, যেমন শালুক, শিয়ালকাটা। মূলীয় কাদের দেখা যায়, যেটাকে বললাম বেসাল, যে ডিম্বাশয়ের নিচে থেকে পুষ্পক্ষ থেকে অমর উৎপত্তি ঘটে, যেমন সূর্যমুখী, গাঁদা। তো এই গেল অমরা বিন্যাসের একটা টাইপস। নেক্সট আসি, একটা খুব কনফিউশন আসে যে আমাদের যে ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটাকে ফার্স্ট ভাগ করা হয় কি? ভার্টিব্রাটা মানে যারা হচ্ছে মেরুদণ্ডী, তাদেরকে প্রথমে ভাগ করা হয় অ্যাগনাতা এবং ন্যাথোস্টোমাটা, চোয়ালের উপর ভিত্তি করে। তারপর আবার ন্যাথোস্টোমাটাকে আবার ভাগ করা হয়েছে বেশ কয়েকটি ভাগে, যেমন কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাভিস, রেপটিলিয়া এবং ম্যামেলস, স্তন্যপায়ী। স্তন্যপায়ী এবার 3 প্রকার হয়, একটা হচ্ছে প্রোটোথেরিয়া, মেটাথোরিয়া আর ইউথোরিয়া। খুব কনফিউশন লাগে যে আমরা তাহলে কি মেটাথোরিয়া না প্রোটোথোরিয়া, না আমরা ইউথোরিয়া। তো দেখো আজকে এটা ক্লিয়ার করো। প্রোটোথোরিয়া মানে সেই সমস্ত স্তন্যপায়ী কিন্তু তাদের স্তন গ্রন্থিতে কোনো স্তন বৃন্ত থাকে না, এদের স্তন গ্রন্থি রয়েছে কিন্তু এদের কোনো নিপলস নেই, স্তন বৃন্ত নেই। মেটাথোরিয়ার স্তন বৃন্ত থাকে, ইউথোরিয়ার স্তন বৃন্ত থাকে। তাহলে এখন প্রশ্ন, তাহলে মেটাথোরিয়া আর ইউথোরিয়ার মধ্যে ডিফারেন্স কি দেখে নাও। এদের ক্ষেত্রে যেটা প্রধান গুরুত্বপূর্ণ, মেটাথোরিয়া আর ইউথোরিয়ার ক্ষেত্রে
যে সেটা হচ্ছে মার্সুপিয়াম। মার্সুপিয়াম থলি মেটাথোরিয়ার ক্ষেত্রে উপস্থিত আর ইউথোরিয়ার ক্ষেত্রে অনুপস্থিত। তার মানে বলো তো আমরা মেটাথোরিয়া না ইউথোরিয়া? ডেফিনেটলি আমাদের স্তনবৃন্ত রয়েছে, ডেফিনেটলি আমাদের মার্সুপিয়াম থলি নেই, সেই জন্য আমরা হচ্ছি ইউথোরিয়া। এবং একটা লাস্ট যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রোটোথোরিয়ার ক্ষেত্রে এরা ডিম পারে, স্তন্যপায়ী তাও ডিম পারে, যেমন হংসচঞ্চু বা প্লাটিপাস। মেটাথোরিয়ার বলছি কি এরা অপরিণত শাবক প্রসব করে এবং শাবক মার্সুপিয়ামে লালিত হয়, অর্থাৎ যাদের মার্সুপিয়াম থলি থাকে যেমন ক্যাঙ্গারু। আর ইউথোরিয়া মানে এরা শাবক প্রসব করে যা স্বাধীনভাবে লালিত হয়, অর্থাৎ এদেরকে কিন্তু আর মার্সুপিয়াম থলিতে বা এরকম কিন্তু মার্সুপিয়াম থলি থাকেও না, আর এদের এইভাবে লালন করার দরকারও হয় না, যেমন মানুষ সহ সমস্ত উন্নত স্তন্যপায়ী। তো এই গেল প্রোটোথোরিয়া, মেটাথোরিয়া এবং ইউথোরিয়ার মধ্যে বেসিক ডিফারেন্স। আজকের এই দ্রুত ডিসকাশনের একদম লাস্ট ওয়ান টপিক, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছিল যে স্যার লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে ডিফারেন্স কী। আজকে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। লাইটিক চক্রে অ্যাকচুয়ালি কী হয় না, ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে এবং তার মাধ্যমে সে বংশ বিস্তার করে, এবং এই দুটো পদ্ধতিতে সে বংশ বিস্তার করে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্রে কী হয় না, দেখো ব্যাকটেরিওফাজ এখানে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করেছে, ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়ার উপরে এসে বসেছে। এরপর কি হয় দেখো, এরপর ব্যাকটেরিওফাজের ডিএনএটা এবং ব্যাকটেরিয়ার ডিএনএটা উভয় কাছাকাছি আসে এবং তারপর সঙ্গে সঙ্গে ব্যাকটেরিওফাজের ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দেয়, পরিবর্তে তার ডিএনএটার এবার রেপ্লিকেট করে এবং একটা ফাজ ডিএনএ ভরেছিল সেখান থেকে অসংখ্য ফাজ উৎপন্ন হয় এবং ব্যাকটেরিয়াটাকে বাস্ট করে দিয়ে, নষ্ট করে দিয়ে, বিদারণ করে দিয়ে সে ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে যায় এবং এর মাধ্যমে সে জনন সম্পন্ন করে। তাহলে এটা গেল লাইটিক চক্র, মানে সরাসরি এলো, অ্যাটাক করলো, মেরে দিল, বেরিয়ে চলে গেল। লাইসোজেনিক চক্র হচ্ছে মোর ডেঞ্জারাস। কি হয় না, সে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ পাশাপাশি আসে এবং সে ব্যাকটেরিয়াকে বুঝতেই দেয় না যে সে তার মধ্যে এসছে, এবং পরিবর্তে সে নষ্ট করে দেওয়ার পরিবর্তে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে একসাথে অবস্থান করে এবং যে গঠনটাকে বলা হয় প্রোফাজ। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ একসাথে অবস্থান করে। তারপর ব্যাকটেরিয়া যতবার ডিভিশন করছে প্রতিটা ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু সেই ফাজ ডিএনএটা চলে যাচ্ছিল। দেখো লাইটিক চক্রে ব্যাকটেরিওফাজ যখন একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করছে তখন একটা ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, কিন্তু যখন লাইসোজেনিক চক্র করছে তখন দেখো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকছে, সে প্রোফাজ হিসেবে থাকছে এবং সেই ব্যাকটেরিয়াটা যখন বংশবৃদ্ধি করছে প্রতিটা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু সেই ব্যাকটেরিওফাজের জিনটাও চলে যাচ্ছে, তার ফলে একাধিক ব্যাকটেরিয়া কিন্তু সেক্ষেত্রে মারা যাবে এবং আলটিমেটলি যখন সে তার বহিঃপ্রকাশ ঘটাবে একদম সেম লাইসোজেনিক চক্রে, লাইটিক চক্রে প্রবেশ করবে এবং ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দেবে, নিজের সংখ্যা বৃদ্ধি করবে এবং বাস্ট করে দিয়ে চলে যাবে। তো এই গেল বেসিক লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে ডিফারেন্স। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। এরকম ছোটো ছোটো কিছু টপিকস নিয়ে যেগুলোতে তোমাদের ডাউটস রয়েছে সেইগুলো কমেন্টস করো, সেগুলোকে আমি খুব দ্রুততার সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।